নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারো মধুবন্তীর সঙ্গে রয়েছে আমি অভিক। শুরুতে আমরা যে খবরে নজর রাখবো, নির্বাচনী বন্ড মামলায় এসবিআই এর আর্জি খারিজ, তথ্য প্রকাশের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। একেবারেই তাই মধুবন্তী, এবং মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এবং এর আগেই এই যে নির্বাচনী বন্ড তাকে অসাংবিধানিক বলেই ঘোষণা করেছিল শীর্ষ আদালত। তারপর এসবিআই এর তরফ থেকে আর্জি জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতের কাছে, যাতে এই নির্বাচনী বন্ড সংক্রান্ত যে তথ্য তা প্রকাশের যে সময়সীমা দেওয়া হয়েছিল তা যেন বাড়ানো হয়, এবং সেক্ষেত্রেই এসবিআই এর সেই আর্জি খারিজ। একদমই। আর এসবিআই এর আর্জি খারিজ, তথ্য প্রকাশের যে মেয়াদ বৃদ্ধির আর্জি করা হয়েছিল এসবিআই এর পক্ষ থেকে, সেই আর্জি খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। মঙ্গলবারের মধ্যে তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। একেবারেই তাই মধুবন্তী, এর আগে যে সময়সীমা দেওয়া হয়েছিল অর্থাৎ সেই সীমাই কিন্তু আপাতত বজায় থাকলো, এবং দেশের শীর্ষ আদালতের কাছে এসবিআই এর তরফ থেকে এই নির্বাচনী বন্ড মামলা সংক্রান্ত বিষয় যে আর্জি জানানো হয়েছিল, এবং এই যে নির্বাচনী বন্ড যেখানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে এই বন্ডের মাধ্যমে আর্থিকভাবে সহায়তা করা হয়, অনুদান দেওয়া হয়, সেক্ষেত্রেই এই যে নির্বাচনী বন্ড সংক্রান্ত বিষয় তারই তথ্য প্রকাশ করার ক্ষেত্রে এসবিআই আরো বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছিল শীর্ষ আদালতের কাছে, কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে দিল। এবং খারিজ করে দিয়ে শীর্ষ আদালত মঙ্গলবারের মধ্যেই কিন্তু যেটা বলা হলো যে এই নির্বাচনী বন্ড মামলায় যে আবেদন এসবিআই এর পক্ষ থেকে করা হয়েছিল তা খারিজ করা হলো এবং জমা দিতে বলা হলো সমস্ত তথ্য। একেবারেই তাই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, যেখানে আজই দেশের শীর্ষ আদালতের কাছে এই বিষয়ে আজ যেমনটা বলা হয়েছে যে এসবিআই এর তরফে যে আর্জি করা হয়েছিল সেই আর্জি এই মুহূর্তে খারিজ করে দেওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের তরফে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত তথ্য তুলে দেবেন এই প্রসঙ্গে। পল্লব। আসলে সুপ্রিম কোর্টের 5 বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছিল যে 6 মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশন সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে জনগণের স্বার্থে। এটা ছিল মুখ্য নির্দেশ, কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সেই রায়ের বিরুদ্ধে আবেদন জানায়। তাদের বক্তব্য ছিল যে নির্বাচনী বন্ডের ক্রেতা এবং বিক্রেতা, যাই হোক, দুই পক্ষের পরিচয় গোপন রাখার স্বার্থে যে জটিল পদ্ধতি অনুসরণ করা হয়েছিল সেটা ডিকোডিং করে তথ্য প্রকাশ করতে কিন্তু সময় লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনী বন্ডগুলো স্টেট ব্যাংকের কোন নির্দিষ্ট একটি শাখা থেকে বিকৃত নয়, বিভিন্ন শাখা থেকে এগুলো সেল আউট হয়েছিল। এবং তৃতীয়ত এই বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য কোনো একটি সেন্ট্রাল জায়গাতে কেন্দ্রীয়ভাবে কিন্তু সংরক্ষিত নয়, সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ফলে সেগুলো একত্রিত করে প্রকাশ করতে গেলেও কিন্তু আমাদের সময় লাগবে। তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে 30 জুন পর্যন্ত আমাদের সময় দেওয়া হোক, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আগামীকাল এসবিআই এর যে ততক্ষণ ওদের কাজ হয়, মানে সেদিনের কাজ শেষ হওয়ার আগেই নির্বাচনী তথ্য প্রকাশ করতে হবে। ধন্যবাদ পল্লব। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে হবে। স্টেট ব্যাংকের আর্জি একেবারে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। একেবারেই তাই, আমরা এই নিয়েই কথা বলবো। আশিস দা আমাদের সঙ্গে রয়েছে। আশিস দা, যে বিষয়টা জানতে চাইবো, সামনেই তো লোকসভা নির্বাচন রয়েছে, তার আগেই এই যে নির্বাচন বন্ড সংক্রান্ত টানাপোড়েন দীর্ঘদিন চলছিল, এসবিআই এর তরফ থেকে আর্জি জানানো হয়েছিল সময়সীমা যাতে বৃদ্ধি করা হয়, সেই আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এই যে নির্বাচনী আবহ, তার মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে দেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে। কেননা আমরা জানি যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে
সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডের সিস্টেমটাকে বেআইনি ঘোষণা করে, অসাংবিধানিক বলে, এবং তারপরে 3 সপ্তাহের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বলে। সেই 3 সপ্তাহ শেষ হয়েছিল 6 মার্চ, কিন্তু তার মাত্র 2 দিন আগে 4 মার্চ এসবিআই সুপ্রিম কোর্টে একটি দরখাস্ত করে বলে যে তাদের অনেক কাজ করতে হবে, এত কাজ অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, সুতরাং তাদের সময়সীমা বাড়িয়ে 30 জুন করা হোক। আজকে সেই মামলা 11 তারিখ সেই মামলা উঠবার কথা ছিল, মামলা উঠেছে এবং এসবিআই এর যে আবেদন বা দাবি, সেই দাবিকে সরাসরি খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং তাদেরকে 2-1 দিনের মধ্যে সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে এবং তারপরে নির্বাচন কমিশন সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আনবে, অর্থাৎ সাধারণ মানুষের জ্ঞাতার্থে সেই সমস্ত তথ্য প্রকাশ করবে। এর মধ্যে দিয়ে মনে করা হচ্ছে যে যারা নির্বাচন বন্ডের মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এবং কর্পোরেটদের টাকা, বড় লোকেদের টাকা সেই নির্বাচন বন্ডের মাধ্যম দিয়ে রাজনৈতিক দলগুলোর কোষাগারে ঢুকেছে, সেই সব দলগুলোর প্রকৃত চেহারাটা বেরিয়ে আসবে। এবং অনেকেই মনে করেন যে বিজেপি যেহেতু সব থেকে বড় সুবিধাভোগী এই নির্বাচন বন্ডের, সুতরাং বিজেপিকে এখন বলতে হবে যে তারা কোন কোন কর্পোরেটের থেকে টাকা নিয়েছেন এবং বিনিময়ে কর্পোরেট গুলোকে কি সুবিধা দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের ঠিক আগে দেশের শাসক দল বেকায়দায় পড়লো। এখন দেখার যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মান্য করে কি পদক্ষেপ গ্রহণ করে এবং কবে নির্বাচন কমিশন সেই তথ্য সামনে আনে। এদিকে নির্বাচন কমিশনেও একটা সংকট শুরু হয়েছে, সেটা আমরা সকলেই জানি যে অরুণ গোয়াল অন্যতম নির্বাচন কমিশনার, তিনি সম্প্রতি হঠাৎই পদত্যাগ করেছেন, কোনো কারণ জানা যাচ্ছে না এখনো পর্যন্ত। সেক্ষেত্রে মাত্র একজন নির্বাচন কমিশনার রয়েছেন, রাজীব কুমার, যিনি মুখ্য নির্বাচন কমিশনার। এক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার কাছে যদি স্টেট ব্যাংক তথ্য দেয় তাহলে তিনি কি তা প্রকাশ্যে আনবেন? আশিস দা, আপনাকে একটু বিরত করছে এই মুহূর্তে। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শান্তনু বাবু, একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিতে হবে স্টেট ব্যাংকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দি করে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা উদ্ধারের নামে যে নাটক করেছিল তার 99.9% টাকায় খুদ পথে আবার চলে এসেছে এবং সেই টাকার সিংহভাগ গেছে বিজেপির কাছে। সংবাদ মাধ্যমে কিছুদিন আগে আমরা দেখলাম ইডিসিবিআই ভয় দেখিয়ে 335 কোটি টাকা তারা কয়েকজন ব্যবসায়ীর থেকে জোর করে আদায় করেছে এবং এই ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে সব থেকে বেশি সুবিধাভোগী যদি কোনো রাজনৈতিক দল থাকে তারা ভারতীয় জনতা পার্টি। তাই তাদের নির্দেশে তাদের কাছ থেকে সম্ভবত চাপ ছিল যাতে নির্বাচনের আগে এই মুখোশটা না খোলা যায়। সেই জন্যই এসবিআই বলেছিল যে নির্বাচনের পরে একটা টাইম লাগবে, তারপর তারা এই তথ্য সামনে আনবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্টের যে খারিজ করে দেওয়ার যে রায় এবং তাদেরকে যে বলা হয়েছে অবিলম্বে তথ্য সামনে আনতে হবে, এটাতে সব থেকে বেশি বিপাকে পড়বে ভারতবর্ষের সব থেকে ধনী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এবং সেই দিক থেকে দেখতে গেলে আমি ব্যক্তিগতভাবে এই রায়কে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূলের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বললাম এই বিষয়ে, প্রতিক্রিয়া জানলাম তার। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য 6 মার্চের মধ্যে আদালতের কাছে তুলে দেবে এসবিআই, কিন্তু এই তথ্য প্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে আদালতে আর্জি জানায় এসবিআই এবং একদিনের মধ্যে নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য জমা দিতে হবে। স্টেট ব্যাংকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। একেবারেই তাই। আমরা এই নিয়ে আরো একবার কথা বলবো। আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, এর আগে যে সময়সীমা এসবিআই কে দেয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রেও আজ সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় এসবিআই কে যে এতদিন ধরে তাহলে তারা কি করছিল, এতদিন সময়সীমা থাকা সত্ত্বেও কেন তারা এই সংক্রান্ত তথ্য দিতে পারলো না? সেক্ষেত্রে একদিনের মধ্যে কি এই তথ্য দেওয়া আদৌ সম্ভব? আমি এই কথাটাই বলছিলাম যে এটা তথ্য দেওয়ার জন্য সময় চাওয়ার ব্যাপার নয়, এটা হচ্ছে স্টেট ব্যাংকের উপরে রাজনৈতিক চাপ ছিল। স্বভাবতই সেই রাজনৈতিক চাপ মূলত দিতে পারে বিজেপির থেকে রাজনৈতিক চাপ ছিল যে এই তথ্য কিছুতেই নির্বাচনের আগে প্রকাশ করা যাবে না এবং সেই জন্যই তারা প্রকৃতপক্ষে হাত পা গুটিয়ে বসেছিল। তারা সুপ্রিম কোর্টকে কথা বলেনি যে আমাদের 30% কাজ হয়েছে কি 50% কাজ হয়েছে, বাকিটা করতে আমাদের 2 সপ্তাহ সময় লাগবে, এরকম ভাবে তারা বলেনি। তারা সরাসরি 30 জুন অর্থাৎ যে সময় নির্বাচন শেষ হয়ে যাবে
তখনকার সময়সীমা চেয়েছে। এই দিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে রাজনৈতিক চাপের কাছে কি তাহলে স্টেট ব্যাংক নথি স্বীকার করেছিল? তা যদি করে থাকে তাহলে এর পরের ভাবটা কি, মানে আমি আপনি জানতে পারবো কখন? স্টেট ব্যাংক প্রকাশ করলেই আমি জানতে পারবো না। স্টেট ব্যাংক সেটা দেবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন আবার কিছুদিন সময় পাবে। আগে ছিল 6 মার্চ আর 13 মার্চ, অর্থাৎ 6 মার্চ নির্বাচন কমিশন পেত তথ্য, 13 মার্চ তারা পাবলিক করত। তো এক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুদিন সময় নেবে, তারপরে তারা প্রকাশ করবে। এখন নির্বাচন কমিশনে মাত্র একজন সদস্য আছেন, বাকি 2জন সদস্যকে যদি মোদী সরকার নির্বাচিত করেন যে নির্বাচনের পদ্ধতি নির্বাচন কমিশনের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে। সুতরাং শাসক দলের পছন্দের লোকই নির্বাচন কমিশনার হবেন। তারপরে তারা প্রকাশ্যে আনবেন, তাহলে কিভাবে আনবেন? বিরাট বড় প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে বড় সড় বেকায়দায় বিজেপি। জানা যাচ্ছে তারা 6,500-7 হাজার কোটি টাকা গত কয়েক বছরের ইলেকট্রাল বন্ড মারফত দলের কোষাগারে ঢুকিয়েছিল। এবারে তাদের বলতে হবে যে তার থেকে কত অংশ আদানির, কত অংশ আম্বানির, আর বিনিময়ে আদানি আম্বানিরা কি পেয়েছে সরকারের থেকে, এই সমস্ত তথ্য কিন্তু এবারে আসতে শুরু করবে। হ্যাঁ, একেবারেই তাই। ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ এসবিআই তরফ থেকে যে আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য তারা আরো বেশ কিছুটা সময় চায়, এবং সেই ক্ষেত্রে যে সময়সীমা এসবিআই তরফ থেকে চাওয়া হয়েছিল সেই সময়সীমা দিল না সুপ্রিম কোর্ট। এসবিআই এর এই আর্জি আজকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলায় অতিরিক্ত সময়সীমা এসবিআই এর তরফ থেকে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সেই মামলাতেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ভৎসনা করল দেশের শীর্ষ আদালত, এবং এসবিআই আর্জি করেছিল যে মামলা, তাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয় যে এতদিন সময়সীমা পেলেন, তাহলে কি করলেন? এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। অভিক, এবার আমরা যে খবরে নজর রাখবো, সন্দেশখালী বিগত কয়েকদিন 2 মাস ধরে প্রায় এই সন্দেশখালী খবরের শিরোনামে, এবং আজও কিন্তু এই সন্দেশখালীর খবরেই আমাদের নজর। তার কারণ একদিকে যেমন আমরা জানি 3টি জায়গায় আজকে 144 ধারা জারি করা হয়েছে নতুন করে, পাশাপাশি এই সন্দেশখালীর 5ই জানুয়ারিতে যে ঘটনা ঘটেছিল শেখ শাহজাহান ছাড়াও আমরা জানি বনগাঁর যে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন, তার বাড়িতেও কিন্তু ইডির পক্ষ থেকে যাওয়া হয়, এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজকে নতুন করে সিবিআই এর আধিকারিকরা তারা গেছেন শঙ্কর আঢ্যর বাড়িতে এবং জিজ্ঞাসাবাদ করছেন তারা। আরো কোনো তথ্য প্রমাণ সংগ্রহী তারা গেছেন এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ শাহজাহানের পর শঙ্কর আঢ্য, তার বাড়িতে বনগাঁয় গেলেন সিবিআই আধিকারিকরা। একেবারেই তাই, এবং আপনাদেরকে আরো একবার এবং যেমনটা বলছিলাম যে সন্দেশখালীর ঘটনায় আমাদের নজর যেমন 2 মাস ধরে ছিল, আজও কিন্তু তার অন্যথা হয়নি। আমরা সকাল থেকেই আপডেট দিচ্ছি। যেমন বলছিলাম যে ধামাখালী, সরবেরিয়া, এরকম 3টি জায়গায় 144 ধারা জারি রয়েছে নতুন করে। তার কারণ সিপিএম এর সভা রয়েছে, তাতে নতুন করে যাতে কোনো অশান্তি না হয় সেই কারণেই যেমন 144 ধারা জারি। পাশাপাশি আমরা জানি এই সন্দেশখালীতে 5ই জানুয়ারি যেমন শেখ শাহজাহানের বাড়িতে গেছিলেন ইডি আধিকারিকরা, তেমনই শঙ্কর আঢ্যর কথা নিশ্চয়ই মনে আছে, বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বাড়িতে আজকে গেছে সিবিআই এর আধিকারিকরা। সিবিআই তথ্য প্রমাণ সংগ্রহের জন্য গেছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করবেন এমনটাও জানা যাচ্ছে, কারণ এই 2টি জায়গাতে গিয়েই তারা কিন্তু আক্রান্ত হন। বিশেষ করে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পর কি ঘটনা ঘটে সকলের কাছে সেটা স্পষ্ট, এবং সেই মামলাতে এই মুহূর্তে শেখ শাহজাহানের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে। ইডি আধিকারিকরা যারা গিয়ে
নিয়েছিলেন সেই দিন অর্থাৎ 5ই জানুয়ারি শঙ্কর আঢ্যর বাড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি। আজকে নতুন করে সেখানে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য সিবিআই আধিকারিকরা গেছেন। গত 5ই জানুয়ারি শঙ্করের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি, যেটা বারবার করে আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। সেই দিন রাতে আপনারা এটাও জানেন যে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময়ও কিন্তু অনেক বাধা বিপত্তি পেরোতে হয়। আজকে এই মুহূর্তের আপডেট জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মণ্ডল। আরো বিস্তারিত তথ্য জেনে নেব দেবাশিসের কাছ থেকে। দেবাশিস, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণ সংগ্রহ, এটা তো ইদানিংকালে আমরা দেখতেই পাচ্ছি, এক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে? পাশাপাশি আর কি কি জানতে পারছো? জিজ্ঞাসাবাদও তো হয়েছে বাড়ির সদস্যদের। দেখো, আজ সকাল 11টা নাগাদ সিবিআই একটা বড় প্রতিনিধি দল, তারা কিন্তু বনগাঁ শহরের যে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে গেছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই শঙ্কর আঢ্যর বাড়িতে আশেপাশে তারা রয়েছে। এই প্রতিনিধি দলের একদিকে যেমন রয়েছে সিবিআই এর একটা প্রতিনিধি দল রয়েছে, পাশাপাশি ইডি আধিকারিকরা রয়েছে এবং সিএসএল তাদের একটা বিশাল অঙ্কের একটা প্রতিনিধি দল তারা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে এবং তারা কিন্তু শঙ্কর আঢ্যর বাড়িতে প্রথমে যায় এবং যে তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য, প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান, তাকে প্রথমে দরজা খুলতে বলেন এবং তিনি দরজা খুলে তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বেশ কিছুক্ষণ থাকার পরে তারা শঙ্কর আঢ্যর বাড়ির আশেপাশে যে সমস্ত রাস্তা রয়েছে এবং বাড়ি রয়েছে সেই বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের যে বক্তব্য, যেটা যে গত জানুয়ারি মাসের 5 তারিখ যখন ইডি আধিকারিকরা শঙ্কর আঢ্যর বাড়িতে যায় এবং তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার গাড়িতে কিন্তু হামলা চালায় স্থানীয় লোকজন, যারা শঙ্কর আঢ্যর লোকজন বলে পরিচিত। এবং যদিও সেই হামলায় আক্রান্ত তেমন কিছু আঘাত লাগেনি ইডি আধিকারিকদের। তারপরে আজকে এই মাসের 7 তারিখ তারা কিন্তু সন্ধ্যা নাগাদ ইডি আধিকারিকদের যায় এবং আজকের কিন্তু সকাল 11টায় ইডি আধিকারিকরা তারা কিন্তু বিশাল অঙ্কের একটা প্রতিনিধি দল তারা যায়। এইভাবে যেমন রয়েছে ইডি আধিকারিক রয়েছে, তেমনি সিবিআই এর একটা প্রতিনিধি দল রয়েছে। তারা লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং সমস্ত এলাকার তথ্য চেষ্টা করছেন। এখনো পর্যন্ত তারা ইডি আধিকারিক রয়েছে এখানে। দেবাশিস, ধন্যবাদ তোমাকে। আপাতত তুমি নজর রাখো। কথা বললাম আমাদের বনগাঁর প্রতিনিধি দেবাশিস মণ্ডলের সঙ্গে। এই সন্দেশকালীর খবরে আমাদের নজর রয়েছে। একদিকে 144 ধারা, অন্যদিকে শঙ্কর আঢ্যর বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে গেছেন। পাশাপাশি জানিয়ে রাখি, শেখ শাহজাহান আগাম জামিন মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছিল, সেই মামলা কিন্তু পিছলো, তাই তো অভিক? একেবারেই তাই মধুবন্তী, তুমি যেমনটা বলছিলে যে শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি এবং আগাম জামিন মামলায় এবং সেই ক্ষেত্রে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা সময় চেয়ে নেওয়া হয়েছে আইনজীবীর তরফে, শেখ শাহজাহানের আইনজীবীর তরফে, এবং যার কারণে শেখ শাহজাহানের আগাম জামিন মামলা এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা হয় এবং সেই ক্ষেত্রে পিছিয়ে গেল শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্যই সময় চাইলেন শেখ শাহজাহানের আইনজীবী। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লব দা, কি জানা যাচ্ছে? আসলে শেখ শাহজাহানের যে জামিনের আবেদন, সেটা শাহজাহানের আইনজীবী প্রথমে চেষ্টা চালিয়েছিলেন চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে সন্দেশকারী সংক্রান্ত অন্যান্য মামলার সঙ্গেই যেন একসঙ্গে শোনা হয়, কিন্তু চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল যে না, জামিন সংক্রান্ত আবেদনের শুনানি যে বেঞ্চে হয় সেই বেঞ্চেই কিন্তু শাহজাহানের জামিনের জন্য আবেদন জানাতে হবে। সেই মতো আজকে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চে আবেদন পেশ হয়েছিল, কিন্তু ইডি জানায় যে এখানে যে জামিনের আবেদন করা হচ্ছে সেটা কিন্তু পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী করতে হবে, এটা কিন্তু সিআরপিসি বা আইপিসি অনুযায়ী নয়। দ্বিতীয়ত, নিম্ন আদালতে শাহজাহানের আগাম জামিনের আবেদন কিন্তু ইতিমধ্যেই খারিজ হয়েছে। একেবারেই তাই, ধন্যবাদ তোমায় পল্লব চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, পিছলো শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি। অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইলেন শাহজাহান শেখের আইনজীবী।
আগামীকাল শুনানি। একেবারেই তাই মধুবন্তী, এবং ইডির তরফ থেকে বলা হয় যে এটা একটা আগাম জামিনের আবেদন পিএমএলএ অ্যাক্টে। এর আগে নিম্ন আদালতেও এই আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। শেখ শাহজাহান ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, যদিও সেটি অন্য মামলাতে, তবে যে আগাম জামিনের আর্জি করা হয়েছিল তা খারিজ হয়ে যায়। পিছল শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি। অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার জন্য সময় চাইলেন শাহজাহান শেখের আইনজীবী। আগামীকাল শুনানি। কলকাতা টিভির একান্ত সাক্ষাৎকারে একেবারে চাঞ্চল্যকর দাবি কে করলেন? সুকুমার মাহাতো। শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম, এমনটাই জানালেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তাই তো অভি? একেবারেই তাই মধুবন্তী, এবং এর আগেও এই ধরনের মন্তব্য করেছিলেন, যেখানে বিতর্ক তৈরি হয়েছিল সুকুমার মাহাতোকে নিয়ে। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়েছিল, মারধর করা হয়, ভাঙচুর চালানো হয়, বিক্ষোভ দেখানো হয়। অবরোধের ঘটনায় কোনোভাবেই তিনি জড়িত নন। পুরো ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শাহজাহানের খোঁজ নিতে ফোন করেছিলেন, এমনটাই জানিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো। যখন শেখ শাহজাহানকে পাওয়া যাচ্ছিল না, তিনি বেপাত্তা ছিলেন, তখন এই সুকুমার মাহাতো অভিক আমাদের মনে আছে নিশ্চয়ই যে এই সুকুমার মাহাতোই বারবার দাবি করছিলেন যে শেখ শাহজাহান ঠিক সময় উপস্থিত হবেন। এবং এবারে তিনি ঠিক কি দাবি করলেন, সেই চাঞ্চল্যকর দাবি দর্শকদের সামনে। আমাকে কেউ ফোন করেনি। আমি যখন টিভি মিডিয়াতে দেখেছি যে ভাঙচুর হচ্ছে, রাস্তায় অবরোধ হচ্ছে, তখন আমি ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম এগুলো যেন না হয় আর কি, সেটার জন্যই আমি ফোন করেছিলাম। এই যে মারধর, এটাকে আপনি সমর্থন করেন? না না, কখনোই না। এটা যাই হোক, মানুষ ভুল করেছে, তার জন্য তদন্ত হচ্ছে, তো সিবিআই তদন্ত করছে। আর তদন্তের যদি সহযোগিতা করবেন আপনি? নিশ্চয়ই সহযোগিতা কেন করবো না, হাইকোর্টের নির্দেশে হচ্ছে, নিশ্চয়ই সহযোগিতা করবো। আর বিশেষ করে বারবার বলা হচ্ছে যে আপনার নাম বিভিন্ন জায়গায় উঠে আসছে, আপনাকে ফোন করা হয়েছিল, এইটা কতটা? না, আমাকে কেউ ফোন করেনি। যখন আমি দেখলাম চারিদিকে মিডিয়া মানুষ আমাকে ফোন করছে যে ওখানে বিরাট রাস্তা অবরোধ হতে পারে, মারপিট হতে পারে, ভাঙচুর হতে পারে, তখন 8:30 নাগাদ, তখন অটোমেটিক মিডিয়া এবং ইডির গাড়ি ভাঙচুর হয়ে গেছে। তখন আমি ফোন করেছিলাম জাস্ট যাতে এগুলো না হয় সেটা বলার জন্য। একজন বিধায়ক হিসেবে একটা দায়িত্ব ছিল, সেটাই করেছি। কত সেকেন্ড কথা ছিল আপনার সঙ্গে? হার্ডলি 40-50 সেকেন্ড হইতে হবে, তারপর সুইচ অফ হয়ে গেছে। আপনাদেরকে শোনালাম সুকুমার মাহাতো তিনি ঠিক কি যে বিস্ফোরক দাবি করেছেন, এবং শাহজাহান আমাকে ফোন করেনি, পাল্টা আমি ফোন করেছিলাম, এমনটাই আজকে জানালেন কলকাতা টিভির মুখোমুখি হয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আক্রান্ত হয়। আমরা জানি মারধর, ভাঙচুর, বিক্ষোভ, অবরোধের ঘটনায় কোনোভাবেই তিনি জড়িত নন। পুরো ঘটনা ঘটে যাওয়ার পর তিনি শাহজাহানের খোঁজ নিতে ফোন করেন, এমনটাই জানালেন এবার সুকুমার মাহাতো। যদিও সূত্রের খবর সিবিআই তদন্তে উঠে এসেছিল শাহজাহান বিধায়ক সুকুমার মাহাতোকে একাধিকবার ফোন করেছিলেন। সময় হয়ে গেছে আরো বারোতে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম সন্দেশখালীর খবর নিয়ে। সন্দেশখালীতে ফের 144 ধারা, যেমনটা এর আগে আপনাদের জানাচ্ছিলাম যে গতকালই কিন্তু সব জায়গা থেকেই 144 ধারা উঠে গিয়েছিল, কিন্তু আজকে নতুন করে 144 ধারা জারি। ধামাখালী এলাকায় 144 ধারা, নেজার থানা এলাকার রাজবাড়ি ও সরবেরিয়ায় 144 ধারা। একেবারেই তাই, এবং এই সন্দেশখালীতে আজকেই কিন্তু সভা করার কথা রয়েছে সিপিএম এর, তার মধ্যেই 144 ধারা। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, আমরা দেখেছিলাম গতকালই যে 12টা জায়গায় 144 ধারা ছিল, সেই সমস্ত জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হলো। 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের একবার সন্দেশখালীতে 144 ধারা। আজকে তো সিপিএম এর সভাও রয়েছে সেখানে, কি কারণে ফের একবার এই 144 ধারা সেখানে জারি করা হলো? দেখো, বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু নতুন করে 3টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। একদিকে সন্দেশখালী, ধামাখালী, অন্যদিকে নেজাটের সরবেরিয়া এবং আকঞ্জিপাড়া। এই অভিযোগটা কিন্তু তারা দাবি করছেন যে নতুন করে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়। ইতিমধ্যে কিন্তু সিপিএম
বামফ্রন্টের পক্ষ থেকে একটি জনসভা, প্রকাশ্য জনসভা করার কথা আছে, রয়েছে সন্দেশখালীর খণ্ডকালী, সেখানে সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব সেখানে আজকে জনসভা করবেন। সেই জনসভার কারণেই কি নতুন করে 144 ধারা জারি করা হলো, এটাও যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু অন্যদিকে যাতে নতুন করে কোনো উত্তপ্ত না হয়, যেন গতকালকে বিজেপির জনসভা রয়েছে, নেহাটে জনসভা হয়ে গেছে, বিশেষ করে দক্ষিণ আকরাতলায়, যাতে নতুন করে উত্তেজনা তৈরি না হয়, প্রশাসন কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে অর্থাৎ কোথাও কি তাহলে পুলিশ প্রশাসন এটা মনে করছে যেহেতু সেখানে সিপিএম এর সভা রয়েছে, সেই সিপিএম এর সভাকে কেন্দ্র করে কোথাও গিয়ে ফের একবার সন্দেশখালী উত্তপ্ত হতে পারে, সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে? একেবারে সেটা সূত্রের খবর, সেটা প্রশাসন হয়তো সেইভাবে না বললেও কিন্তু পরোক্ষভাবে যেটা জানতে পারছি, অর্থাৎ সেই সূত্রের খবর যে নতুন করে সিপিএমের সভা ঘিরে যদি নতুন করে অশান্তি তৈরি না হয়, নতুন করে আবার সন্দেশখালী উত্তপ্ত না হয়, তার জন্যই 144 ধারা জারি করা হলো। এটাও যেমন প্রশ্ন। অন্যদিকে তুমি জানো গতকালকেও বিজেপির যে সভা ছিল, তার থেকে নতুন করে যদি বিশৃঙ্খলা না হয়, আবার নতুন করে হিংসা প্ররোচনা দেওয়া, এই একাধিক যদি অভিযোগ যদি না আসে, তাহলে নতুন করে এই ঘটনা না ঘটে, তার জন্যই কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। এটাও যেমন একটা দিক। অন্যদিকে প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। গতকালকের পরেই 6টা জায়গার থেকে 144 ধারা জারি করার পরে আবার কেন কি এমন হলো যে সন্দেশখালীতে নতুন করে এই 3টি জায়গায়, বিশেষ করে ফেরিঘাট অঞ্চল, অর্থাৎ দামাকালী, সন্দেশখালী, কর্মসূচি রয়েছে আজ সকাল থেকে, সেখানে ছবিটা কিরকম? একদিকে তো 3 জায়গায় 144 ধারা জারি, সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি সন্দেশখালীর? ইতিমধ্যে সন্দেশখালী যে আমি যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে কিন্তু সিপিএমের নেতৃত্ব যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু ইতিমধ্যে জানো তুমি সন্দেশখালীর যে বেরমুজির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সেখানে প্রাক্তন সিপিএমের বিধায়ক ছিল, বিশেষ করে নিরাপদ সন্তান, সেই এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় বাজার, একাধিক বাড়িতে লাল ঝান্ডা পুঁতেছে। অন্যদিকে কোড়াকাঠিতে তাদের নাকি একটি পার্টি অফিস ছিল, সেটা তারা উদ্ধার করেছে। পাশাপাশি এবং সিপিএম নেতৃত্ব যেটা দাবি করছে যে সন্দেশখালীর পুরনো ঘাঁটি হচ্ছে সিপিএমের যে দখলে ছিল, সেই সন্দেশখালী তারা উদ্ধার করতে মরিয়া চেষ্টা। অর্থাৎ সন্দেশখালীতে সিপিএমের যে লাল ঝান্ডা, অর্থাৎ আগামী দিনে সিপিএম সন্দেশখালীকে সামনে রেখে সিপিএম যে নির্বাচনে এগোতে চাইছে, এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। সেই দিকে কিন্তু আজকে সন্দেশখালীর জনসভা এই কর্ণখালীতে রীতিমতো কিন্তু আলাদা একটা উত্তেজনা, মানে ওই যে 2024 লোকসভা ভোটের আগে সিপিএম নেতাকর্মী সমর্থকদের কি বার্তা দেন, অর্থাৎ সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে। সেখানে তুমি বারবার যেটা জানছিল, আমরা তেভাগা আন্দোলনের কথা বারবার, যেটা আগেও আমরা কলকাতা টিভির দর্শকদের দেখিয়েছি, তেভাগা আন্দোলনের যারা শরীর ছিল, কি পরিস্থিতি সেখানে আজকে সৃষ্টি হয়। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ সন্দেশখালীতে ফের একবার 144 ধারা জারি করা হলো, 3টি এলাকায় আজকে এই 144 ধারা জারি। পুনরায় আবার নতুন করে ধামাখালী ঘাট সংলগ্ন এরিয়াতে পুনরায় নতুন করে আবার 144 পুনরায় আবার নতুন করে। সন্দেশখালী থেকে এবার মণিপুরের দিকে নজর রাখবো। মণিপুরের মার্শাল আর্ট ফাইটারের কান্না আসরে কংগ্রেস বক্সিং রিংয়ে কান্নায় ভেঙে পড়েন চুংরেং কোরেন। একেবারেই তাই, এবং সেই কান্নার ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ কংগ্রেসের। মণিপুরের যন্ত্রণা যদি বুঝতে পারতেন মোদী, যদি মণিপুরে যেতেন মোদী, পোস্ট কংগ্রেসের। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে এবং এই কান্নায় ভেঙে পড়ার যে পোস্ট, সেই পোস্ট মোদীকে করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এবং যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যদি বুঝতে পারতেন এই কান্না ঠিক কেন, তার পিছনে কোন কোন বিষয়গুলো কাজ করছে। মণিপুরে 1 বছর ধরে হিংসা চলছে আমরা জানি, এবং ত্রাণ শিবিরে মানুষের অবস্থা অসহনীয়। मैं एक बात करना चाहता हूँ, मतलब दिस इज माई हम्बल रिक्वेस्ट, दिस इज माई हम्बल रिक्वेस्ट मोदी जी, ये चुंगरेंग मेरे तरफ से मैसेज देना चाहता हूँ। हिंसा हो रहा है मणिपुर में, ऑलमोस्ट 1 ईयर हो गया, और हर दिन लोग मर रहा है, और रिलीफ कैंप में कितना लोग रहता है, खाना पीना अच्छी से नहीं मिल रहा है, और बच्चा लोग अच्छे से पढ़ाई नहीं कर रहा है। हम लोग फ्यूचर के लिए बहुत परेशान है मणिपुर।
और मोदी जी आप एक बार आके मणिपुर में विजिट कर लीजिए और जल्द से जल्द मणिपुर को शांति चाहिए प्लीज। কংগ্রেসের পোস্ট করা ভিডিও দেখলেন মণিপুরের মার্শাল আর্ট ফাইটারের কান্না, তিনি কান্নায় ভেঙে পড়েছেন আসরে। কংগ্রেস যে পোস্ট করেছে সেই ভিডিও আপনাদের দেখালাম এবং বক্সিং রিংয়ে কান্নায় ভেঙে পড়লেন, চুংরেং করেন, আমরা দেখতেই পেলাম। তার কান্নার ভিডিও পোস্ট করে নরেন্দ্র মোদীকে আক্রমণ কংগ্রেসের। তোপ কংগ্রেসের। মণিপুরের যন্ত্রণার কথা যদি বুঝতেন প্রধানমন্ত্রী, যদি মণিপুরে যেতেন মোদী, পোস্ট করেছে কংগ্রেস এবং অনেক প্রশ্ন তোলা হয়েছে এই পোস্ট থেকে। মণিপুরে 1 বছর ধরে হিংসা চলছে এবং ত্রাণ শিবিরে মানুষের অবস্থা অসহনীয়, শিশুরা পড়াশোনা করতে পারছে না। মোদীজি একবার মণিপুরে আসুন, কাঁদতে কাঁদতে বলেন বক্সার চুংরেন করেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সেই পোস্ট যা কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। একেবারেই তাই, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, যে ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে সেখানেই মণিপুরের এক মার্শাল আর্ট, তাকে কাঁদতে দেখা যাচ্ছে। তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি একবার মণিপুরে যেতেন। কি বলবেন, এই ভিডিও সামনে এসেছে ইতিমধ্যে? দেখুন, মোদী নারী বিরোধী একজন ভারতীয় পুরুষ, অত্যন্ত নারী বিরোধী। তার নিজের বিবাহিতা স্ত্রী, অগ্নিসাক্ষী করা বিয়ে করা স্ত্রীর কান্না তাকে টলাতে পারেনি। আজকে যারা মহিলা কুস্তিগির ভারতের জন্য সোনা এনেছিল তাদের কান্না মোদীকে ব্যবস্থা নিতে দেখা যায়নি। বিলকিস বানুর কান্না তার হৃদয় ছোঁয়নি। হাতরাসের মহিলা যারা নির্যাতিত তাদের কান্না মোদীর কানে পৌঁছয়নি। আজকে মণিপুরে যাদের রাস্তায় নগ্ন করে হাঁটানো হয়েছিল যেসব মহিলা, তাদের দেখেও মুখ ফুরিয়েছিলেন। আজকে নতুন ঘটনা আসলো যে একজন মার্শাল আর্ট শিল্পী, সে বলছে যে আপনি আসুন, এসে দেখুন মণিপুরের অবস্থা। কিন্তু কাকে বলছেন? যিনি হচ্ছেন অন্তর থেকে নারী বিরোধী একজন লোক, যিনি নারীদের সম্মান করতে জানেন না এবং নারীদের নিজে মনে করেন যে পুরুষের শুধু ভোগ্য বস্তু। যে কারণে বিলকিস বানুর কেসে আপনারা দেখবেন যারা খুন করে ধর্ষণ করে জেলে গিয়েছিল তারা বেরিয়ে আসার পর মোদীর নির্দেশে বিজেপির কর্মীরা তাদের গলায় মালা দিয়ে, মুখে মিষ্টি দিয়ে, শঙ্খধ্বনি করে বাইরে নিয়ে এসেছিল। এই হচ্ছে আসল বিজেপি, এই হচ্ছে আসল মোদীর রূপ। কিন্তু আজকে ওই যিনি কেঁদে রিংয়ের মধ্যে থেকে কেঁদে কথাটা বলেছেন, সেটা হচ্ছে আসল ভারতবর্ষের অন্তরাত্মা, ভারতবর্ষের মহিলাদের আর্তনাদ, সেটা বুঝতে হবে। ধন্যবাদ। সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। সঙ্গে থাকুন। এই মুহূর্তে নজর রাখবো তৃণমূলের সাংবাদিক বৈঠকে। চেষ্টা করব, আমরা কথা দিচ্ছি, তিনি কথা রেখেছে। লক্ষ লক্ষ করে মানুষ তারা এই উপকার পেয়েছেন এবং আগামীতে তিনি আরো বলেছেন যে অন্যান্য প্রকল্পের টাকাও যদি ওরা বন্ধ করে দেয় তাহলে আমরাও চেষ্টা করব সেই প্রকল্পগুলোকেও থেকে যাতে খানিকটা সুরাহা বাংলার গরিব মানুষকে দেওয়া যায়, আমরা সেই চেষ্টা করব। সুতরাং এইরকম একজন জনদরদী নেত্রী, এরকম একটি জনদরদী দল, তার যে গ্যারান্টি, তার যে প্রতিশ্রুতি, আর মোদীর গ্যারান্টিতে আমি একটু আগে উল্লেখ করলাম যে তার কোনো ওয়ারেন্টি নেই, জিরো ওয়ারেন্টি, অর্থাৎ প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে শূন্য। আর দিদির প্রতিশ্রুতির প্রত্যেকটা হাতে কলমে প্রতিদিন দুয়ারে সরকার করে, শিবির করে বাংলার মানুষের কাছে সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে পূরণ হয়েছে সারা দেশ দেখেছে, সারা পৃথিবী দেখেছে। আমাদেরকে নতুন করে বলার দরকার নেই, কিন্তু আমরা এই শুনে বাংলার মানুষের কাছে অবশ্যই যাব। যারা প্রতারক, ধোঁকাবাজ, ধাপ্পাবাজ, যারা মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাদের যে বাংলাতে কোনো জায়গা নেই, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরবো সজোরে।
বলুন আপনাদের যদি কিছু আজকে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে যে আগামীকালের মধ্যে নির্বাচনী বন্ডের সব তথ্য জানাতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, না হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হবে। 30শে জুন পর্যন্ত সময় চেয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেটা বলেছেন নয়, কালকেই জানাতে। আর 15ই মার্চের মধ্যে ওয়েবসাইটে আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।